আর কয়েক মাস পরেই ইসরায়েলের নির্বাচন। আর এই নির্বাচনে নেতানিয়াহুর দল লিকুদ সেই 1973 সালে তৈরি হয়েছে। এই রকম সংকটে দলটি বিগত দিনে পড়েনি। দি জেরুজালেম পোস্ট দাবি করছে নেতানিয়াহু তার পছন্দ মতো বেশ কিছু প্রার্থী দিতে চাইছে, আর দল সেখানে নেতানিয়াহুর লাগাম টেনে ধরতে চাইছে। এবং নেতানিয়াহু হুমকি দিয়েছেন, যদি আমাকে দলের পরিচালনার ভার আমার মতো করতে না পারি তাহলে নির্বাচন থেকে সরে দাঁড়াবো। ঘরে ভিতরে এই রকম পরিস্থিতি ঘটে যাবে নেতানিয়াহু স্বপ্নেও কল্পনা করতে পারেনি। সেই 1973 সালে তৈরি করা একটা দল 2026 সালে এসে এই রকম সংকটে পড়বে। খোদ বিনিয়ামিন নেতানিয়াহু হয়তোবা বুঝে উঠতে পারছেন না। সেখানে অনেকে ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করছেন, কিন্তু কেন? ইসরায়েলের অভ্যন্তরে রাজনৈতিক পরিস্থিতির ভেঙে পড়ার সমস্যা বা ইসরায়েলের ভিতরের যে সমস্ত সমস্যাগুলো আছে সে সমস্ত সমস্যাগুলোর জন্য ডোনাল্ড ট্রাম্পকে কেন দায়ী করবে? আর অন্যদিকে সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পকে কেন দায়ী করছে খোদ ইসরায়েলের প্রথম সারির নেতামন্ত্রীরা? তাহলে ইরানের সঙ্গে যে যুদ্ধ, সেই যুদ্ধ আমেরিকার ইচ্ছাতে হয়েছে। অন্যদিকে আমেরিকা দায়ী করছে খোদ নেতানিয়াহুকে। আমেরিকার সাধারণ জনগণ, মার্কিনিরা বলছেন যে নেতানিয়াহুর ইচ্ছেতে এবং মোসাদের ভুল ইনফরমেশনে আজকে এই যুদ্ধে জড়িয়ে পড়েছে আমেরিকা। যদি এই রকম পরিস্থিতি চলতে থাকে তাহলে কি নেতানিয়াহুর দল লিকুদ ঠিকঠাক প্রার্থীটাও দিতে পারবে না? গোটা পৃথিবী রাজনৈতিক অস্থিরতায় ভুগছে, আর এই মুহূর্তে ইসরায়েল ভুগছে অস্তিত্ব সংকটে। আর এই অস্তিত্ব সংকটের মাঝে ইরান আরও একটি মাস্টার স্ট্রোক দিয়েছে। কি সেই মাস্টার স্ট্রোক? ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান যখন পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিল, সেই ঐতিহ্যবাহী বিমান 168, যে বিমানের নামকরণ করা হয়েছে যখন প্রথমেই 28 ফেব্রুয়ারির যুদ্ধে 168 জন নিরীহ শিশুকন্যাকে হত্যার মধ্য দিয়ে শুরু করেছিল আমেরিকা এবং ইসরায়েল এই যুদ্ধ। এবং আকাশপথে স্কোয়াড করে যখন পাকিস্তান নিয়ে গেল পেজিশকিয়ানকে, তখনই বুঝে গিয়েছিল যে পাকিস্তান এবং ইরানের মধ্যে অন্যরকম একটা সমীকরণ সামনে আসতে চলেছে। কি সেই সমীকরণ? তাহলে কি পৃথিবী আরও একটি ন্যাটো জোটের অনুকরণে ইসলামিক ন্যাটো জোটের আবির্ভাব হতে যাচ্ছে? এই প্রসঙ্গ কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেখানে নাম উঠে এসেছে সৌদি আরব, নাম শোনা যাচ্ছে তুরস্ক, সেখানে আছে মিশর, আছে কাতার। অতএব একদিকে যখন সৌদি আরবের বিপুল তেল ভাণ্ডার এবং অর্থনৈতিক শক্তিশালী একটি দেশ, অন্যদিকে মিশরের সামরিক দিক থেকে সবচাইতে শক্তিশালী ম্যান পাওয়ারফুল যে দেশটি, আর একমাত্র মুসলিম দেশ হিসাবে পারমাণবিক শক্তিধর দেশ সেই পাকিস্তানের কথা না বললেই নয়। এই সমস্ত দেশগুলো যদি একত্রিত হয়ে ন্যাটোর অনুকরণে একটি শক্তিশালী জোট তৈরি করে, সিঁদুরে মেঘ দেখাটাই স্বাভাবিক ইসরায়েলের। আর সেই কারণেই কি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সোমালিয়া
ল্যান্ড যেটা, সেখানে ইসরায়েল ইতিমধ্যেই বলছেন 50 জনের একটি আইডিএফ বাহিনী নিয়োগ করেছে। বাবালাল মান্দেবের এই বরাবরে ইসরায়েল এই আইডিএফ বাহিনী নিয়োগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ, সেদিকে অবশ্যই আমরা নজর রেখেছি। এই বিষয়ে এর আগের এপিসোডে আপনাদেরকে একটি ভিডিও দিয়েছি। তবে আপনাদের বলে রাখি, ইরানের মতো পরাশক্তিধর রাষ্ট্র বর্তমানে যদি সত্যি একটি ন্যাটো দেশের ন্যাটো সংগঠনের অনুকূলে ইসলামিক ন্যাটোতে রূপান্তরিত করতে পারে ইসলামিক দেশগুলো, তাহলে ইসরায়েলের কপালে ভারী কষ্ট আছে এমনই মনে হচ্ছে। আপনারা ইতিমধ্যে জানেন সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের সামরিক চুক্তি অলরেডি আছে, আর সেই ক্ষেত্রে এই বিশ্ব যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশের মতো দেশগুলো পিছিয়ে নেই। সেখানে খোদ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি পৌঁছে গিয়েছিলেন চীনে, আর যে 10 মতো শক্তিশালী যুদ্ধ জাহাজ কিনতে চলেছে, একটি দুটি নয়, প্রায় 100টিরও বেশি। এখানেই প্রশ্ন থেকে যাচ্ছে, ভারতের মতো দেশ, এত বৃহৎ একটি দেশ, দীর্ঘদিন বাংলাদেশে পাশে থাকার প্রতিশ্রুতি এবং পাশে ছিল বলেই মনে করত বিশ্ব, হঠাৎ করে কেন প্রধানমন্ত্রী চীনের সঙ্গে সামরিক চুক্তিতে আবদ্ধ হতে যাচ্ছে? তাহলে কি ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক দিন দিন দূরত্ব বাড়িয়ে চলেছে? নরেন্দ্র মোদীজির সরকার, শেখ হাসিনার সরকার চলা অবস্থায় এতটাই কাছাকাছি ছিলেন, যেখানে অনেকে মনে করত চীনের প্রাচীর যতটা শক্তিশালী, এই দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ঠিক ততটাই শক্তিশালী। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এতটাই ভঙ্গুর হয়ে গেছে দুই দেশের সম্পর্ক, সেখানে সাপ এবং বীজির মতো সম্পর্ক হয়ে গেছে। তাই কি তারেক রহমান যুদ্ধজাহাজ কিনতে চলেছে? গোটা পৃথিবীর ভূ রাজনীতি এত দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে, হয়তো আমরা কল্পনা করতে পারিনি। নেতানিয়াহুর ভুলভাল চিন্তাভাবনা, ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক ইরানের সঙ্গে যুদ্ধ, অর্থনৈতিক পরিস্থিতি মন্দা, গোটা পৃথিবীতে অনিশ্চিত, কোনো দেশকে বন্ধু হিসেবে গ্রহণ করতে গিয়ে বারবার ভাবছে, আর এই পরিস্থিতিতে যুদ্ধ জাহাজ কিনতে ব্যস্ত হয়ে গেছে সমস্ত দেশ, বাংলাদেশও পিছিয়ে নেই। সুপ্রিয় দর্শক, সত্যি যদি পেজেশকিয়ান ইসলামিক ন্যাটো তৈরি করার উদ্দেশ্যে এই মুহূর্তে ইসলামাবাদে অবস্থান করে, তাহলে শুধুমাত্র ইসরায়েলের কপালেই ভাঁজ পড়বে না, সেখানে গোটা ইউরোপিয়ান দেশগুলো ঢুকতে থাকবে। তথাকথিত সবচাইতে উন্নতশীল দেশ নামে পরিচিত ইউরোপের বিভিন্ন দেশগুলো, তারা যদি তেল এবং প্রাকৃতিক সম্পদ অর্থাৎ খাদ্য সামগ্রী ঠিকঠাক না পায়, তাহলে তাদের ডলার কি কাজে আসবে? হুড়মুড়িয়ে পড়বে তাদের ডলার। কাগজের ডলার তো ডলারই, সেটা কাগজ। প্রাকৃতিক সম্পদ হচ্ছে পৃথিবীর বস, যেমন গোল্ড, পেট্রোল, ডিজেল, আকরিক লোহা বা বিভিন্ন ধরনের খনিজ সম্পদ। অবশ্যই আমরা সেদিকে নজর রাখব। তবে পৃথিবীতে একটা দেশকে ধ্বংস করতে এসে যে নিজের ধ্বংসই ডেকে নিয়ে আসে, সেটা ইসরায়েলকে না দেখলে হয়তোবা জানতেই পারতাম না। ইতিহাসে লেখা থাকবে ডোনাল্ড ট্রাম্পের নাম, তবে বিশ্বস্ত বন্ধুকে এই হরমুজ প্রণালীতে ডেকে নিয়ে এসে তার গলা টিপে হত্যা করে খলনায়ক হিসেবে এই নামটা হয়তো থেকে যাবে। সুপ্রিয় দর্শক, আলোচনা শেষ করব।
শেষ করার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে এই মুহূর্তের আলোচনা শেষ করব। যখন যে জেরুজালেম পোস্টের মতো প্রথম সারির খোদ ইসরায়েলের মধ্যেকার পেপার সংস্থাগুলো নেতানিয়াহুর বিরুদ্ধে গর্জে উঠছে এবং নেতানিয়াহুর এই অপকর্ম, যেখানে বিশ্ব আদালতে তিনি যুদ্ধ অপরাধী হিসেবে অলরেডি বিচারাধীন, তিনি কি আবারও ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আলোচনা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকতে ভুলবেন না।